প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিসিআর মডেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে এই অধ্যায় নিয়ে দুটি লেকচার দেওয়া হয়েছে। আজকে আমরা একটি অঙ্ক করব। অঙ্কটি আমি বোর্ডে লিখেছি, তো দেখতে পাচ্ছ। অঙ্কটি হলো মনির কংয়ের সম্পদ, দায় এবং তথ্য। কিছু সম্পদ, কিছু দায় এবং অনুর তথ্য এখানে দেওয়া হয়েছে, যেমন সমাপনী পণ্য, দেনাদার, ব্যাংক জমা, প্রাপ্য নোট, যন্ত্রপাতি, মূলধন, পাওনাদার, প্রদত্ত নোট, ব্যাংক জমাকৃত, বিক্রয়, নিট মুনাফা, মোট ব্যয় 20%। আবার বলতেছি, নিট মুনাফা, মোট ব্যয় 20%। প্রশ্নে যে অঙ্কগুলো চেয়েছে সেগুলো হলো নিট মুনাফা অনুপাত নির্ণয় করো, চলতি অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো। গ নম্বরে চেয়েছে মূলত আবর্তন ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। ক কোশ্চেন চেয়েছে নিট মুনাফা অনুপাত নির্ণয় করো। আমরা জানি নিট মুনাফা নির্ণয় করার একটা সূত্র আছে, নিট মুনাফা অনুপাত নির্ণয় করার। নিট মুনাফা অনুপাতের সূত্রটি হচ্ছে নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় ইনটু 100। এখন আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটি করার জন্য আমাদের নিট বিক্রয়ের প্রয়োজন এবং নিট মুনাফার প্রয়োজন। নিট বিক্রয় স্পষ্ট করে লেখা আছে যে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 4,85,000 টাকা। আমি লিখে দিচ্ছি 4,50,000 টাকা। আর কি প্রয়োজন তোমাদের অঙ্ক করার জন্য? নিট মুনাফা প্রয়োজন। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু নিট মুনাফা দেওয়া নাই। এখানে যেটা বলা আছে হচ্ছে নিট মুনাফা মোট ব্যয় 20%। কার 20%? মোট ব্যয় 20%। অঙ্কে কোথাও কিন্তু মোট ব্যয় দেওয়া নেই। একটি নোট তোমরা খাতা লিখে নিতে পারো, সেটা হচ্ছে মোট ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি মোট মুনাফা ধরতে বলে, কিন্তু মোট ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় না থাকলে সেক্ষেত্রে বিক্রয়ের উপর মোট ব্যয় বা মুনাফা ধরতে হবে। আমি আবার বলতেছি, মোট ব্যয়ের উপর মুনাফা ধরতে বললে কিন্তু অঙ্কে মোট ব্যয় না থাকলে বিক্রয়ের উপর মুনাফা ধরতে হবে। তো আমরা সূত্র অনুযায়ী আমরা লিখব মুনাফা নির্ণয় করবো। এখানে নিট মুনাফা সমান, নিট মুনাফা কার ধরতে হবে? মোট ব্যয়। মোট ব্যয় নাই, মোট ব্যয় থাকলে আমরা কিসের উপর ধরবো? বিক্রয়ের উপর ধরবো। লিখবো বিক্রয় ইন্টু কত পার্সেন্ট বলছে? ওরা 20% বলছে, আমার উপরে 20 দিব। যেহেতু মোট ব্যয়ের উপরে মুনাফা ধরতে বলছিল আর আমরা ধরতেছি বিক্রয়ের উপরে, এই জন্য নিচে তোমরা 100 প্লাস 20 মানে 100% যোগ যত পার্সেন্ট মুনাফা ধরতে যোগ করে দিবা। তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি? 120% দাঁড়াবে নিচে 120। আমাদের বিক্রয় আছে কত? 4,50,000 টাকা। এটা কত পার্সেন্ট? 20/120। যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 75,000 টাকা। ক্যালকুলেশন আসবে 75,000 টাকা। শুধু 75 টাকা আসে, আমরা এখানে লিখতে পারি 75,000 টাকা। এখন যদি এটাকে আমরা পার্সেন্টেজ করে দিই তাহলে কেমন আসে? এই যে 75,000 ভাগ কত? 4,50,000 গুণ 100 কত আসে? 0.66%। 0.66 দিতে পারি, 67%। এটা হচ্ছে আমাদের নিট মুনাফার অনুপাত নির্ণয় করলাম। ওকে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খ নং কোশ্চেন যাব। আমি এটি মুছে ফেললাম, তোমরা তুলে নাও, তুলে নিতে পারবা। মুছলাম। খ নং কোশ্চেন একটু বড় হবে, তারপর আমরা চেষ্টা করবো সহজ করে ছোট করে করার। এখানে বলছে চলতি অনুপাত নির্ণয় করতে। আমরা চলতি অনুপাত সূত্র আমরা জানি, চলতি অনুপাত সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই
চলতি দায়। চলতি অবস্থা কি? চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। আমি সমান সমান দিলাম। এই অঙ্কটি করার জন্য আমাদের কি প্রয়োজন? চলতি সম্পদ প্রয়োজন আর চলতি দায় প্রয়োজন। আমরা এই তথ্যগুলো থেকে এখন চলতি সম্পদ এবং চলতি দায় বের করব। প্রথমে চলতি সম্পদ বের করব। জায়গা সম্পদ অঙ্কের জন্য আমি এভাবে লিখে তোমরা বুঝে নিও। চলতি সম্পদ, চলতি সম্পদ বের করবো আমরা। আচ্ছা, চলতি সম্পদ বের করার জন্য দেখতে পাচ্ছি যে কিছু সম্পদ আছে, দেনাদার, মজুত পণ্য, দেনাদার, ব্যাংক জমা, প্রাপ্য। এই চারটা কিন্তু চলতি সম্পদকে আমি লিখবো। মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত, সমাপনী মজুত কত? 6 লক্ষ টাকা। তারপরে কি আছে? দেনাদার, কত? 2,40,000। আচ্ছা, তারপর কি আছে? ব্যাংক জমা। ব্যাংক জমা কত আছে? 60,000 টাকা আছে। আচ্ছা, দেখলাম। আর কি আছে? প্রাপ্য আছে। প্রাপ্য কত টাকা আছে? 30,000 টাকা আছে। যোগ করব 2,40,000 আর 60, 3 লাখ আর 6 লাখ, 9 লাখ, 9,30,000। এটা কিন্তু আমরা কি পেলাম? চলতি সম্পত্তি পেলাম। চলতি সম্পত্তি আমরা এখানে চলতি সম্পত্তি বসাই দিতে পারি। চলতি সম্পত্তি কত? 9,30,000। আচ্ছা, এখন আমরা আর কি প্রয়োজন? চলতি দায় প্রয়োজন। চলতি দায় বের করব। চলতি দায়, চলতি দায় বের করার জন্য আমরা এখানে দেখবো কি চলতি দায় আছে। চলতি দায়ের মধ্যে আমরা বলছি পাওনাদার আছে, প্রতিরোধ আছে, ব্যাংক অতিরিক্ত আছে। দেখলাম পাওনাদার, পাওনাদার কত? 2,40,000। তারপর আছে প্রতিরোধ, প্রতিরোধ 15,000। তারপর আছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত কত? 60,000। যোগ করলে কত আসে? 3,15,000 আসে। 3,15,000। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? চলতি দায়ের পরিমাণ। তাহলে ওই অঙ্কটি করার জন্য চলতি সম্পদ এবং চলতি দায় আমরা পেয়েছি। আমরা এখন লিখবো চলতি দায় কত? 3,15,000। 3,15,000। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 2.95 আসবে। 2.95। এটা থেকে ভাগ করলে 2.95 আসবে। আর যেহেতু চলতি অনুপাত ইসু 1 দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ আসলো? চলতি অনুপাতের পরিমাণ চলে আসলো। চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। এটা মনে রাখবে তোমরা, বইতে আছে। আচ্ছা, তাহলে আমরা চলতি অনুপাতটি আমরা বের করতে পারলাম। এরপর আমরা যেটা বের করতে হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত। এটা সহজ, তোমরা এটা করে নিও। আমি দ্বিতীয় অঙ্কে যাচ্ছি। আমি এটা বুঝলাম। এখন আমরা বের করবো হচ্ছে গ। আমরা বের করবো এখন খ। এখন কি বের করবো? অগ্নি পরীক্ষা অনুপাত বের করবো। আমরা জানি অগ্নি পরীক্ষা অনুপাতের সূত্র, অগ্নি পরীক্ষা অনুপাত তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ বাই চলতি দায়। এটা এক একটা বইতে এক রকম করে। তড়িৎ দায় দিয়ে করে দিতে পারো। তড়িৎ সম্পদ, তড়িৎ দায় এভাবে দিতে পারো। তাহলে এই অঙ্কটি আমার করার জন্য চলতি দায় আর হচ্ছে তড়িৎ সম্পদ প্রয়োজন। চলতি দায় কিন্তু আমার আগে অঙ্ক ছিল। চলতি দায় পরিমাণ আগে অঙ্ক কত ছিল? চলতি দায় পরিমাণ আগে অঙ্ক ছিল তোমার 3,15,000। আমরা একটু বের করেছিলাম 3,15,000 চলতি দায়ের পরিমাণ। এখন আমাদের কি প্রয়োজন? তড়িৎ সম্পদ প্রয়োজন। তড়িৎ সম্পদ বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে
চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ আচ্ছা এটা এখানে আর লিখি থাক এখানে নিচে লিখে দিই জায়গার জন্য। হ্যাঁ আচ্ছা আমরা কি বলুন তড়িৎ সম্পদ এখানে তড়িৎ সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ যোগ মজুত পণ্য। এটা হচ্ছে তড়িৎ সম্পদের সূত্র। চলতি সম্পত্তি থেকে আমরা অগ্রিম খরচ মজুত পণ্য বাদ দিলে সেটা হয়ে যাবে কি তড়িৎ সম্পদ। চলতি সম্পদ 9,30,000 টাকা ছিল সম্ভবত। এখান থেকে আমরা বাদ দিই কি অগ্রিম খরচ। আমরা কিন্তু অগ্রিম খরচ ছিল না, আমাদের ছিল মজুত পণ্য ছিল। মজুত পণ্য কত ছিল 6 লাখ। আমরা এটা বাদ দিয়ে দিব 6 লক্ষ টাকা। মানে এখানে থাকে 3,30,000 টাকা। এটা হচ্ছে আমাদের তড়িৎ সম্পদের পরিমাণ। তড়িৎ সম্পদটা কিন্তু আমরা এখানে বসাই দিতে পারি। তড়িৎ সম্পদ 3,30,000 টাকা। আচ্ছা যদি ভাগ করে দিলে কত আসে তড়িৎ সম্পদ? এটা আসলে 1.05 আছে। 1.05:1 চলে আসবে। এটা ভাগ করি তাহলে আমরা তড়িৎ সম্পদ বের করার পরে পরীক্ষা অনুপাত কিন্তু এমনিতে বের করতে পারবো। আচ্ছা এটা আমি এখন মুছবো, তোমরা পরের অঙ্কে আসো। পরের প্রশ্ন দেখো। গ নম্বর কি চেয়েছে? মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন সূত্র তোমাদের লেখা আছে, আমি লিখতেছি। মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত সূত্র হচ্ছে বিক্রয় অবলিক বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে তোমরা বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবা। আর যদি বিক্রিত পণ্যের ব্যয় একেবারে বের করা সম্ভবই না হয় সেক্ষেত্রে তোমরা বিক্রিত বের করবা। এই অঙ্কে বিক্রিত পণ্যের বের করা যাবে না। বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে অঙ্কটা করবো। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ডিভাইড বাই গড় মজুদ আমি লিখবো। বিক্রিত পণ্যের লাগবে আমরা কি গড় মজুদ। মজার বিষয় হচ্ছে এই অঙ্কের মধ্যে একটা সহকারী মজুদ পণ্য আছে। গড় মজুদ কখন হয়? যখন পারদীপ মজুদ এবং সহকারী মজুদ দুটো থাকে, দুটাকে 2 দিয়ে ভাগ করলে গড় মজুদ বের হয়। কিন্তু আমাদের এখানে একটা মজুদ আছে, এই জন্য গড় মজুদ বের করার আর কোনো সুযোগ নেই। আমি সরাসরি সহকারী মজুদটা লিখি, গড় মজুদ লিখে দিচ্ছি। কত টাকা? 6 লক্ষ টাকা। ঠিক আছে। আর কি তোমার প্রয়োজন? বিক্রিত পণ্যের ব্যয় প্রয়োজন। আচ্ছা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের বের করার সূত্রটা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা কিন্তু জানো যে তোমরা কিন্তু কোন কোশ্চেনে নিপুণ হবে কোশ্চেন। তোমরা যদি এখান থেকে বিক্রয় মাইনাস মুনাফা, নিট মুনাফা বাদ দিতে হয়। এখানে মোট মুনাফার কোনো ব্যাপার নাই, নিট মুনাফা। হ্যাঁ বিক্রয় থেকে যদি নিট মুনাফা বাদ দিলে কি বের আসবে? বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে। তোমার বিক্রয় পরিমাণ ছিল 4,50,000 টাকা আর নিট মুনাফা ছিল 75,000 টাকা। তোমরা কত দেখতে পাইছো? হ্যাঁ তাহলে এখানে 3,85,000 টাকা চলে আসে বিক্রিত পণ্যের ব্যয়। এখানে 3,75,000 টাকা চলে আসে। 3,75,000 টাকা চলে আসে বিক্রিত পণ্যের ব্যয়। এখন কিন্তু আমরা এখানে বের করতে পারবো বিক্রিত পণ্যের ব্যয় লিখতে পারবো 3,75,000 টাকা। যদি এটাকে ভাগ করে তাহলে কত আসবে? 3,000,000 0.625 এরকম 16 এটা আসবে 0.625 এটা বা হ্যাঁ আবর্তন থাকলে বাল লিখতে হয়। তাহলে আমরা কিন্তু মূলত আবর্তন অনুপাতের সূত্রটা দিয়ে অঙ্কটা করতে পারি। আচ্ছা এবার আমরা যাবো পরের অঙ্কে, কার্যকরী মূলধন অনুপাত। এটা খুব সহজ, আমি এটা বুঝবো, তোমরা তুলে নিও। আচ্ছা এটা বিক্রিত পণ্যের আরেকটা অপশন আছে, এটা তোমাকে দেখাই দিই আমি। অথবা বিক্রিত পণ্যের ব্যয় চাও তো? বিক্রিত পণ্যের ব্যয়
বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা এভাবে বের করতে পারো। বিক্রিত পণ্যের ব্যয়টা যেহেতু নাই, তাহলে অন্য কিছুতে বিক্রিত পণ্যের বের করতে হবে। ওই মুনাফার মতোই বিক্রিত পণ্যের ব্যয় না থাকলে বা বিক্রিত পণ্যের ব্যয় প্রয়োজন হলে বিক্রয়ের মাধ্যমে বিক্রিত পণ্যের বের করতে হবে। তাহলে যেমন আপনাকে কেমন হবে, বিক্রয় ইন্টু কত পার্সেন্ট মুনাফা ছিল মনে আছে? 20%। তাহলে আমরা নিচে দিব কত? 120। আর উপরে টোটাল বিক্রিত পণ্যের ব্যয়টা কত পার্সেন্ট হবে? 100%। উপরে আমরা 100 দিব। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে আসবে 4,50,000 100 ডিভাইড বাই 120। এটা দিলে তোমার চলে আসবে 3,50,000 টাকা। বুঝছো? এটা চলে আসবে 3,50,000 টাকা। ঠিক আছে না? বিক্রিত পণ্যের ব্যয়টা আছে, দেখে নিই। আসলে আমি এটা বুঝলাম। পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা কি? কার্যকরী মূলধন। খুব সহজ। কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন পা কার্যকরী মূলধন অনুপাত সূত্র হচ্ছে চলতি দায় কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন সূত্র হচ্ছে কার্যকরী মূলধন বাই চলতি দায়। চলতি তো তোমরা একটু জানো। চলতি কত ছিল? 3 লাখ। চলতি দায় ছিল তোমার 2,40,000, 3,15,000 টাকা ছিল চলতি দায়। 3,15,000 টাকা ছিল তোমার চলতি দায়। লাগবে কি? কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন বের করার সূত্র এখানে আছে। এখানে কার্যকরী মূলধন চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পত্তি চলতি দায় বাদ দিলে কি বের হবে? কার্যকরী মূলধন হবে। চলতি সম্পত্তি সম্ভবত 9,30,000 আর চলতি দায় তোমার এখানে 3,15,000 আছেই। হ্যাঁ, তোমার আসবে হলো 6,15,000। 6,15,000 কার্যকরী মূলধন 6,15,000। তাহলে আমি এখানে 6,15,000 লিখলাম। 6,15,000 এটা ভাগ করে কত আসবে? ভাগ করে আসবে 1.95। 1.95 1.95:1 এই অনুপাতটা বের করো। মেইনলি তোমরা এই অধ্যায়ে যেটা খেয়াল রাখবে হচ্ছে সূত্রগুলো ফার্স্টে মুখস্থ করে নিবা। সূত্র মুখস্থ করার পরে যা প্রশ্ন চাইবে ওই সূত্র লিখে ওই সূত্র যা যা প্রয়োজন হবে ওগুলো বের করার চেষ্টা করবে। তারপর আস্তে আস্তে ক্যালকুলেশন করে রেজাল্টগুলো বের করতে পারবে। আশা করি আমাকে বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম হয় গ্রুপে মেসেজ করো, আমাকে ফোন দিতে পারবা। আমি তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে? সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।